এমন কিছু জিনিস আছে যা আমাদের চোখে পড়ে না বা ক্যামেরায় ধরা না গেলেও বাস্তবে কিন্তু অনেক সুন্দর। সকালবেলার যে কাজগুলো থাকে আশিবাসি, উঠান ঝাড়ু দেওয়া, চুলার ছাই তোলা, বিছানা গোছানো, এগুলো কিন্তু গৃহিণীদের কাজ কিংবা হাউস ওয়াইফদের কাজ। একজন মেয়ে তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে একটা সংসার সামলিয়ে রাখার জন্য। তারপরেও হয়তো দিন শেষে তাকে শুনতে হয়, তুমি কি করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ছোট্ট একটি গ্রাম থেকে আমি নাজমিনারা, আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। বৃষ্টির কারণে সমস্ত পিঁপড়া যেন গাছে উঠে বাসা বেঁধেছে। আমি সকালবেলা গেছিলাম কিছু ধুন্দুল গাছ থেকে তুলে আনতে, তো যাই এমন একটা বিপদে পড়েছি। ওইখানে যে পিঁপড়া ছিল আমি বিষয়টা বুঝতে পারি নাই, আমার হাতে যেখানে লাগছে একদম ফুলে গেছে। লাল পিঁপড়ার কামড় যে কি কষ্টের। যাই হোক, সকালবেলায় একটা দুর্ঘটনা। আসলে কাজ করতে গেলে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে থাকে, তবে আমার পুরো হাত এমন অবস্থা হয়ে গেছে, এমনভাবে লাগছে আমার হাতে, সবগুলা পিঁপড়া যেন আমার হাতে লাগছিল। তারপরেও আমি প্রথম অবস্থাতে একটু ভিডিও করেছিলাম, বুঝতে পারি না যে সবটা গাছে এরকম পিঁপড়া। আসলে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে পিঁপড়া, উই পোকা, এগুলো সব না শুকনো জায়গাতে কিংবা ওদের যেই জায়গাতে উঠার উপযুক্ত ওইখানে ওরা উঠে আসলে বসবাস করতেছে, মাটিতে থাকতে পারতেছে না। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। সকালের আকাশটা মিলে এবং ফুলগুলার দিকে তাকিয়ে বেশ ভালো লাগতেছিল। আকাশটা একদম পরিষ্কার ছিল, মেঘলা ছিল না। এ কারণে বেশ কিছু সময় আমি সকালবেলা নামাজ পড়ে উঠে বেশ কিছু সময় হাঁটাহাঁটি করেছি, ওইখান দিয়ে একটু ঘুরেছি, ওই কিছু সবজিও তুলেছি। এরপরে বাড়িতে এসে মানে রুমে যত কাজ ছিল সেগুলো করেছি। তার আগে আমি কিন্তু মুরগিগুলা ছেড়ে দিয়েছি সর্বপ্রথমেই। মুরগিগুলো ছেড়ে দিয়ে তাদেরকে খাবার দিয়েছি, উঠানটা ঝাড়ু দিয়ে দিয়েছি। এরপরে ঘরের মধ্যে বিছানাটা গুছিয়ে নিয়ে একটা বিছানার চাদর গতদিন ধুয়ে দিয়েছিলাম, তো সেটাও ভাঁজ করে ওয়ারড্রোবে রেখে দিয়েছি। আগে ঘরের কাজটা যদি না করি তা মনে হয় যে কাজই হয় নাই। আমি বাহিরে কি অনেকগুলা কাজই করছি, এরপরে ঘরের মধ্যে কাজ করতে আসছি। তো ঘরের মধ্যে কাপড় চোপড়, বিছানা সব কিছু গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে এরপরে ঘর থেকে বের হব। এই যে সমস্ত কাপড়গুলা কেটে রেখে দিয়েছি, এগুলা বানানো হয় না। এখানে প্রায় 4টা 3 পিস আছে, তো এগুলাও বানাতে হবে। সবগুলো শুধু কেটে রেখেছি, এরপরে যখন সময় সুযোগ পাবো তখন বানিয়ে নিব। সংসারে ফাঁকে ফাঁকে কিছু কাজ করা হয়, যেগুলো তো সব সময় করা যায় না বা করা হয় না। তবে যখন আমি সময় সুযোগ পাই, একদিকে ইউটিউবের কাজ, সেটাতে ভিডিও করা, এডিট করা, ভিডিও শ্যুট নেওয়া, এডিটিং করা, এরপরে আবার হচ্ছে ভয়েস ওভার করা, আপলোডিং করা, এগুলার বিষয় থাকে। তারপরে আবার কারেন্টে অনেক বেশি ডিস্টার্ব করে। এরপরে আবার সংসারের আশিবাসি কাজ থাকে, রান্নাবাড়া থাকে, বিভিন্ন ধরনের কাজ থাকে। আসলে গ্রামের বাড়ি কিন্তু বিভিন্ন ধরনের কাজ থাকে আমাদের। যদিও এই মুহূর্তে গরু ছাগল নাই বা অন্যান্য পশু পাখি নাই, অন্যান্য ভেজাল নাই, তারপরেও কিন্তু প্রতিদিনের যে কাজ সেটা কিন্তু থেকেই যায়। যাই হোক, আমার এই সিঙ্গোনিয়াম প্লান্টটাতে না হচ্ছে নতুন 2টা পাতা ছাড়ছে, তো সেটা দেখে আমার বেশ ভালো লাগতেছে। এটা কিন্তু অরিজিনাল এবং আমি ঘরের মধ্যেই রেখে দিয়েছি কিছু কিছু গাছ। এর আগে অ্যালোভেরার গাছটা ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম, তবে অ্যালোভেরা গাছটা না কেমন জানি হয়ে গেছিলো, রোদ পাইতো না একদম ঘরের মধ্যে, তো আর বৃষ্টির কারণে স্যাঁতসেঁতে কেমন জানি একটা হয়ে গেছিলো। তো সেটা আমি আবার পরবর্তীতে বের করে দেয় না, ভালো হয়ে গেছে। তবে এই স্নেক প্লান্ট আর সিঙ্গোনিয়াম প্লান্ট, এটাতে যে ঘরের মধ্যে রাখছি তেমন কিছু হয় নাই। তবে আমার মনে হলো যে এই 2টা হয়তো বা ঘরের মধ্যে রাখা যাবে।
বা আমার যে আপুরা আপনারা তো ঘরের মধ্যে অনেক গাছগাছালি রাখেন, আপনারা যদি জেনে থাকেন কোন গাছটা ঘরে রাখলে সবথেকে ভালো থাকে আমাকে একটু জানাবেন। আমি একজন গাছ প্রেমী মানুষ, আমার গাছ খুবই পছন্দ, তবে পরিবেশ পরিস্থিতি সময়ের সাথে সব কিছু পেরে উঠি নাই, তো এই কারণে অনেক কিছু রাখতে পারি না। তবে সময় সুযোগ হলে আল্লাহ যদি তেমন পরিস্থিতি দেয় অবশ্যই রাখবো বা আমার পছন্দ বা আমার শখগুলো পূর্ণ করব। গাছের পাতা দুটো আপনাদের সঙ্গে শেয়ার করে এরপরে ঘরটা ঝাড়ু দিচ্ছি। আসলে সব কাম গুছিয়ে এরপরে লাস্টের দিকে ঘরটা ঝাড়ু দিয়ে ঘর থেকে বের হয়ে যাব আজকে। অন্যান্য দিনও এমনই করি, কিংবা আগে ঘরের দরজাটা খুলে দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপরে বাহিরে আসি। তখন উঠানটা অর্ধেক ঝাড়ু দিতে আইসা আবার মনে করছিলাম যে ঘরের মধ্যে আমি আগে কাজগুলো শেষ করে আসি, তারপরে উঠান ঝাড়ু দিব। কারণ বাহিরের কাজ পরে করলেও তেমন খারাপ লাগে না, কিন্তু ঘরের কাজ, ঘরের মধ্যে যদি কাপড় চোপড় এলোমেলো থাকে, বিছনা অগোছালো থাকে, তাহলে কেমনই যেন ভালো লাগে না, খালি ঘরের ভিতরে আসতে ইচ্ছা হয় আর ঘরের মধ্যে টান থাকে। আর এই কাজটুকু যদি করে ঘর থেকে বের হইতে পারি, তারপরে ঘরে বাহিরে আসলে দেখা যাচ্ছে হাঁড়ি পাতিল মাজা ধোয়া, এরপরে রান্নাঘর পরিষ্কার করা, ছাই তোলা, উঠান ঝাড়ু দিয়া রান্না বাড়া করা, এগুলো মিলিয়ে বেশ কিছু সময় আমার বাহিরে থাকতে হয়। যেহেতু আমি কেমন একটা কাজ করি, যতক্ষণ ঘরের মধ্যে কাজ করি তো করি, আবার যতটুকু সময় আমার বাহিরে দেওয়া প্রয়োজন বা কাজ থাকে ততক্ষণ বাহিরে থাকি। এরপরে আবার আমি ঘরের মধ্যে যাই দরজা আটকাই থাকি। আমি সবসময় বিশেষ করে আমার দরজা আটকানো থাকে, বা দেখা যাচ্ছে ঘরের মধ্যে সময় আমি বেশি কাটাই, আমি বাহিরে খুব কম সময় থাকি মাঝে মাঝে। এজন্য অনেকে অনেক কথা বলে যে আমি কেন ঘরের মধ্যে থাকি, তবে এটা আমার বেশ ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে। এখন কোনো জায়গায় যায়ও তেমন শান্তি লাগে না, কেমন জানি এই রুমটাতে, মানে আমার জামাই যে ঘরে ঘুমাইতো বা থাকতো, বা ওর রুমটাতে থাকতে আমার সব থেকে বেশি ভালো লাগে, বেশি পছন্দ হয়। এখন কেমন জানি কোথাও যাইতেও ইচ্ছা করে না, কারোর বাড়িতেও না, বাবার বাড়িতেও না, কোনো জায়গায় না, এই রুমটাতে থাকতে আমার বেশ ভালো লাগে। হয়তো বা এটাই সংসারের কোনো মায়া বা কোনো একটা কিছু, জানি না কেন এমন হয় বা এমন পরিস্থিতির মধ্যে আছি, কোনো কিছুই ভালো লাগে না, তবে এই রুমের মধ্যে থাকতে আমার বেশ ভালো লাগে। যে যেটাই বলুক তাতে আমার কিছু যায় আসে না। আসলে আমার মনে হয় কি যে স্বামীর বাড়ি হচ্ছে এইখানে, এটা নিজের বাড়ি, কারণ বাবার বাড়ি তো 20 বছর বড় হওয়ার পরে আবার তারা দিয়ে দেয় এই অন্যের ছেলের হাতে। তো এই তার বাড়িতে মৃত্যু পর্যন্ত থেকে যেতে হয়। তো আমার মনে হয় এই বাড়িটাই আপন করে নেওয়া উচিত, আর এই বাড়িতে মায়া থাকা ভালো, এখানেই থাকা সব থেকে বেটার। আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন, তবে অতিরিক্ত বৃষ্টির কারণে উঠান এবং রান্নাঘরের অবস্থা তেমন ভালো নাই। প্রচুর পরিমাণে বৃষ্টি, চতুর্দিকে পানি, রান্নাঘরের ডোয়া এবং রান্নাঘরের সাইড দিয়েও ভিজে গেছে। লেপতে মাঝে মাঝে ভয় হয়, কারণ শুকাইতে চায় না। আর উঠান তো দেখেছেন একদমই ভিজা, এবং চতুর্দিক দিয়ে মাটি অতিরিক্ত বৃষ্টির কারণে ভেঙে ভেঙে গেছে, অনেক অবস্থা খারাপ। আবার যখন বর্ষা শেষ হবে তখন আবার মাটি কেটে আবার সুন্দর করে যে যে জায়গাতে মাটি কমে গেছে ওইখানে আবার দিতে হবে। তো যাই হোক, আমার উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আমার কিন্তু অর্ধেক কাজ প্রায় হয়েই গেছে। আর এখন এই যে চুলার থেকে ছাইটা তুলে নিচ্ছি। আর এই যে বৃষ্টির কারণে খড়ি তো শুকায় না, তো কিছু ভিজা ডাল রান্না শেষে এই চুলার সাইড দিয়ে দিয়ে রাখি যাতে শুকায় যায়। আসলে যখন যেমন তখন কিন্তু তেমনভাবেই চলতে হয়, বা একটু বুদ্ধি করে কাজ করতে বা হয়, বা একটু মানিয়ে নিতে হয়। যাই হোক, অনেক কথা আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অনেক কথা বললাম। এই যে আমাদের যে মোরগগুলা দেখতেন, সেই মোরগগুলা কিন্তু জবাই করা হয়েছে। 3টা মোরগ। এই বড় মোরগটার কিন্তু অনেক দিন বয়স হয়েছে, প্রায় 15 মাস। একটা মোরগ 15 মাস, তো এই মোরগটার টেস্টটা কেমন হবে বলেন তো আপনারা, গেস্ট করে যে এই মোরগটার মানে কি স্বাদ হতে পারে। একে তো দেশি, তারপর আবার মোরগ, তারপর আবার বয়স্ক,
যদিও বয়স্ক মাংস কিন্তু ভালোই ছিল, তবে বড় মোরগ আর হচ্ছে আর একটা মোরগ আপুরে দিয়ে দেওয়া হবে, এ কারণে সবগুলা গুছিয়ে রেখে দেওয়া হয়েছে। আর একটা মোরগ আমাদের জন্য রান্না করা হবে, তো আমি ওইটাই রান্না করে নিচ্ছিলাম। সামান্য রান্নাবান্না এই তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই যে গ্রামীণ পরিবেশ, গ্রামীণ জীবনযাত্রা, গ্রামের গৃহবধূ হিসেবে যে আমি কাজ করি, তো আপনাদের কাছে কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখতেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বেল বাটনটা অল অপশনটা অন করে রেখে দিতে পারেন। এতে করে আমি যখন ভিডিও দেব আপনার কাছে পৌঁছে যাবে, আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। কথা বলতে বলতে আমি কিন্তু মাংসটা প্রায় রান্না করে নিয়েছি। আর এদিকে ভাতটা যতটুকু আমরা দুপুরে খাবো সেটাও তুলে নিয়েছি পাতিল থেকে। এরপরে ছিল দুপুরের খাওয়া। তো এই যে দুপুরের খাবারটা আমি আমার মতো সুন্দর করে রেডি করে নিয়েছি। ম্যাক্সিমাম সময় আমি এভাবে খাই, আপনাদের ভাইয়া তো নাই আর আব্বা মা তারা তাদের সময় মতো খায়, তবে আমাকে ম্যাক্সিমাম সময়তেই একা খাইতে হয়। আর আমি যখন খাবার খাই তখন আমি এভাবে গুছিয়ে পরিপাটি করে খাই। গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটাতে বিথি আপু কমেন্ট করেছে দীর্ঘ 3 মিনিট পর দেখার পরে বুঝতে পারলাম যে এটা পোনা মাছ। আর আপু বলেছে 20% জায়গা, আমি 20% বলিনি, আমি বলেছি প্রায় 2 কাটা জায়গার মধ্যে মাছগুলো ভাসছে, চাষ হচ্ছে না, ভাসছে, মানে মাছের পোনাগুলো ভেসে উঠছে। আর আমি ওটা দাঁড়িয়ে উপভোগ করতেছিলাম এবং আপনাদের সঙ্গেও কিছু দেখাচ্ছিলাম। এই যে ভিডিওটা এখনও যে ভিডিও করেছি সেটার মধ্যেও এই যে মাছগুলো দেখছেন, যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, যেহেতু পোনা মাছ আর শোল মাছ, শোল মাছের পোনা কিন্তু এমনিতেই লাল হয়। আসলে বাস্তবে দেখা আর ফোনে দেখা কিন্তু এক না। ফোনের ক্যামেরাতে কতটা বা দেখা যায়, যেহেতু আলোটা পানিতে পড়তেছে, আকাশটা দেখা যাচ্ছে এবং সেখানে পানির মধ্যে যতটুকু পারছি আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। তবে এই ভিডিওটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণে মাছ আছে আর কিভাবে ভাসছে। আসলে সব সময় সব দেখা তো আর সঠিক হবে এমন না। অনেক সময় আমরা দেখি কিন্তু সেটা চোখে পড়ে না বা আমরা ভালোভাবে উপভোগ করতে পারি না। তবে এই গ্রামের সুন্দর মুহূর্তগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার আপুরা অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয়, আমি কিন্তু সেগুলো দেখতে বেশ পছন্দ করি বা ভালো লাগে। তবে আমার আপুরাও আমার এই গ্রামীণ জীবনযাপন, গ্রামের বধূ হিসেবে আমি যে কাজ করি এটা আমার আপুরা বেশ পছন্দ করে। আসলে আপুদের নাম নিতে গেলে অনেক বড় হয়ে যায়, তবে দেখি সময় সুযোগ করে আমি আপুদের নাম নেব। তবে আমার যে আপুরা আমার ভিডিওগুলো দেখে খুবই বিশ্বস্ত এবং খুবই ভালো মনের মানুষ। তো একদম লাস্ট অবশ্যই মানে লাস্ট পর্যায়ে আমি কিন্তু এই যে আপনাদের মাছগুলো আবারও দেখিয়ে দিলাম। এটা কিন্তু পুকুর না, এটা অন্য সাইডে, এইখানে একটুখানি পানির লাইন করে দেওয়া, ওই পাশে যাওয়ার জন্য সেটাই ভাসছে, সেটাই দেখালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।